যখন পশ্চিমারা ক্রমেই বিভক্ত হচ্ছে যুদ্ধবিবাদে, আর্থিক স্বাচ্ছন্দ্য হারাচ্ছে ক্ষমতার লড়াইয়ে, তখন প্রাচ্যে বাজছে এক ভিন্ন সুর। বিনিয়োগ আর উৎপাদনে গোটা বিশ্বকে টেক্কা দিতে তৈরি হচ্ছে উন্নয়নশীল এশিয়া, যেখানে চীন, ভারত, ভিয়েতনামের সাথে বাংলাদেশের প্রতিযোগিতা হবে তুমুল। কতটা প্রস্তুত আমাদের শিল্প? আর সপ্তাহ শেষে পুঁজিবাজার, আমদানি রপ্তানি হাটের খবর জানাবো। ভাগশেষ আয়োজনে আছে আমি তানজিম শাফিন। সম্প্রতি এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি প্রকাশ করেছে এক গবেষণা প্রতিবেদন, যেখানে বলা হয় বাহ্যিক অনেক অনিশ্চয়তার মাঝেও জোরালোভাবে এগিয়েছে এশিয়া অঞ্চলের অর্থনীতি। চলতি ও আগাম বছরে ক্রমেই তা আরও শক্তিশালী হয়ে উঠবে উৎপাদন সক্ষমতা এবং স্থানীয় বাজারের চাহিদার কারণে। অর্থাৎ জানেন যে এশিয়ায় একটা বড় বাজার রয়েছে, অনেক জনসংখ্যা রয়েছে, সেটিকে অর্থনীতির একটি হাতিয়ার হিসেবে কাজ করছে এই অঞ্চল। 2019 সালে আমরা দেখছি যে জিডিপি প্রবৃদ্ধি 4.9% ছিল। 2020 সালে করোনা পরবর্তী সময় সেটি অনেকটা নেমে আসে সারা পৃথিবীর সাথে। 2021 সালে আবার চমকপ্রদভাবে এশিয়া এগিয়ে যায়, 7.4% প্রবৃদ্ধি হয়। তবে যে বিষয়টি হলো যে 2023 সালে 5% প্রবৃদ্ধির পরেও দেখা যায় যে সারা বিশ্বে একটি অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়, এর পরবর্তীতে আবারও ইসরায়েল যুদ্ধে সেখানে কিন্তু একটা চাপ রয়েই গেছে। তবে 4.9% চলতি বছর এবং আগামী বছরেও জিডিপি প্রবৃদ্ধি থাকবে, যেটি একটি প্রবৃদ্ধির উচ্চ হার বলা যায় এশিয়া অঞ্চলের জন্য। বাংলাদেশের অর্থনীতির জন্য সুবার্তা দিয়েছে এডিবি। আইএমএফ বলেছিল যে 5.7% হবে বাংলাদেশের এবছর জিডিপি প্রবৃদ্ধি, তবে এডিবি বলছে 6.1% হতে চলেছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2024 সালে। তবে এর সাথে মূল্যস্ফীতি কমে আসার সংকেতটিও রয়েছে। 8.2% নামবে মূল্যস্ফীতি 2025 সালে, সেটি আরও কমে 7% দাঁড়াবে। আমরা একটু দেখে নেব বাংলাদেশের যেই জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রাক্কলন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করেছে। সেখানে বলা হচ্ছে 2024 সালে 6.1% প্রবৃদ্ধি হবে বাংলাদেশের জিডিপিতে। 2025 সালে সেটি আরও বেড়ে দাঁড়াবে 6.6%, যেটি পুরো বিশ্বের প্রবৃদ্ধির মধ্যে অন্যতম। অনেক দেশই 6.1% প্রবৃদ্ধি 2024 সালে হবে না বিশ্বের নানাবিধ কারণে। একই সাথে মূল্যস্ফীতির চিত্র যদি আমরা দেখি, 2023 সালের শেষে আমরা 9%-এর বেশি মূল্যস্ফীতি দেখেছি, তবে 2024 সালের শেষ নাগাদ সেটি 8.2% এসে দাঁড়াবে বলছে এডিবি, এবং পরবর্তীতে সেটি 2025 সালে 7% নামবে তারা বলছে। মূল্যস্ফীতির সাথে গাঢ় সম্পর্ক রয়েছে বিদেশি মুদ্রার। তাই বর্তমান বাস্তবতায় অর্থনীতির সুরক্ষা দিতে রপ্তানি আয় বা রপ্তানি বাজার বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলো আমরা একটু এক নজরে দেখে নেব। সেখানে আমরা জানি যে ইউরোপে বাংলাদেশের একটি বড় বাজার রয়েছে, বিশেষ করে তৈরি পোশাকের। 58.2% বাংলাদেশের রপ্তানি বাজার শুধুমাত্র যুক্তরাজ্য এবং ইউরোপে। আর এর বাইরে যুক্তরাষ্ট্রে একটা বড় বাজার রয়েছে, সেটি 16.3%। এরপরে কানাডা, জাপান, চীন এগুলোতে 3%, 2% করে। অস্ট্রেলিয়া, তুর্কি, ভারতে বাংলাদেশের রপ্তানি বাজার রয়েছে 2% করে, এবং অন্যান্য যেই দেশগুলো রয়েছে পুরো পৃথিবীর, সেখানে 10% রপ্তানি বাজার রয়েছে বাংলাদেশের। আমরা এই রপ্তানির চিত্র দেখছিলাম। তবে বলে রাখি, বাংলাদেশ যখন এলডিসি গ্র্যাজুয়েট হবে, অর্থাৎ এই এলডিসি উত্তরণের পরে উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ কিছু সুবিধা কম পাবে। যেমন এখন আমরা রপ্তানিতে অনেক জায়গায় শুল্ক ছাড় পাই, সেই শুল্ক ছাড়টি আমরা পরবর্তীতে পাবো না 2026 সালের পর। তখন বাংলাদেশের কোন দেশের পণ্য রপ্তানিতে কী পরিমাণ শুল্ক দিতে হবে সেটি আমরা দেখতে চেয়েছিলাম। আমরা একটু দেখতে যাচ্ছি যে শুল্কর বিষয়টি আমরা দেখতে চাচ্ছি। অর্থাৎ আমরা দেখছি যে বর্তমানে বাংলাদেশ এলডিসি সুবিধায় অনেকগুলো ক্ষেত্রে কোনো ধরনের রপ্তানি শুল্ক পরিশোধ করে না। যেগুলো এলডিসি উত্তরণের সাথে সাথে আমরা দেখছি কানাডার বাজারে 16.2% রপ্তানি শুল্ক দিতে হবে, ইউরোপের বাজারে দিতে হবে 11.6% চড়া রপ্তানি শুল্ক। যদিও যুক্তরাজ্যের বাজারে রপ্তানি শুল্ক দেওয়া বাড়বে না, তবুও মানে সেটি বাংলাদেশের সাথে একটি চুক্তির কারণে। তবে কঠোর আরও অর্থাৎ অরিজিন একটা যে কোনো পণ্যের যেটি একেবারে মজ্জা, সেই পণ্যের উৎপাদন স্থলের ক্ষেত্রে একটা গুরুত্ব দেবে যুক্তরাজ্য। চীনের ক্ষেত্রে 6.7%, তৈরি পোশাকেও এই পরিমাণে
রপ্তানি শুল্ক গুনতে হবে, ভারতে 22.7%, জাপানে 9%, অর্থাৎ উচ্চ শুল্ক পরিশোধ করতে হবে যখন আমরা পণ্য রপ্তানি করতে যাব। যেহেতু আমরা পণ্য রপ্তানিতে উচ্চ শুল্ক দিতে যাচ্ছি, সেহেতু সেই পণ্যগুলোর তালিকা বাড়ানো দরকার, অর্থাৎ পণ্য বহুমুখীকরণের দিকে আমরা একটু নজর দিতে চাই। আমরা একটু পণ্য বহুমুখীকরণের চিত্র দেখে নিতে চাই। বাংলাদেশের যেই রপ্তানি পণ্য রয়েছে তার মধ্যে 80% শুধুমাত্র তৈরি পোশাক, শুধুমাত্র তৈরি পোশাকে 80% রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। এর বাইরে আরও 40টি পণ্য বাংলাদেশে মোটামুটি 15 থেকে 20% মতো রপ্তানি হয়। আর আমরা যদি দেখি বাংলাদেশের মোট রপ্তানি পণ্য, সেটিও কিন্তু খুব বেশি নয়। অপরদিকে আমরা যদি দেখি চীনে প্রধান 20টি রপ্তানি পণ্য যে পরিমাণ রপ্তানি হচ্ছে, প্রধান 40টি রপ্তানি পণ্য ঠিক একই পরিমাণ, প্রধান 100টি রপ্তানি পণ্য বেশি, এবং নানাবিধ পণ্য রয়েছে সেগুলো রপ্তানি হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ প্রোডাক্টের বহুমুখীকরণে, পণ্য বহুমুখীকরণে বাংলাদেশের চেয়ে চীন, ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম অনেকটা এগিয়ে রয়েছে। সুতরাং বাংলাদেশের যে অভ্যন্তরীণ বাজার আমরা একটু দেখে নিতে চাই যে বাংলাদেশের বাজারে বিনিয়োগে এবং রপ্তানি পণ্যে বিনিয়োগে যেই বাংলাদেশের বাজার এবং রপ্তানি পণ্যে বিনিয়োগটা আমরা একটু দেখে নিতে চাই যে বাংলাদেশের বাজারে যখন কেউ একটা বিনিয়োগ করেন সেটা $50 হয়। আমরা একটু দেখতে চাই যে বিদেশের বাইরে মানে দেশের বাজারে বিনিয়োগ করলে কী ধরনের। দর্শক, আমরা একটা বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 5% বেশি বেড়েছে পণ্য আমদানি, একই সঙ্গে বেড়েছে রপ্তানি কার্যক্রম। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। জানাবেন যে বন্দরে কি পরিমাণে পণ্য আমদানি রপ্তানি বেড়েছে, এ পরিমাণে এতে করে শুল্ক আদায় কি পরিমাণ বাড়লো? গত বছরের প্রথম 4 মাসে যেখানে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 4 লাখ টন পণ্য আমদানি হয়েছিল, এবছর দেখা যাচ্ছে সেখানে পণ্য আমদানি হয়েছে প্রায় 4,33,000 টন। অর্থাৎ সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে পণ্য আমদানি বেড়েছে 5.77%। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে গেল 2 বছরে কিন্তু পণ্য আমদানিতে অনেকটাই নেতিবাচক ধারা ছিল, যেটি অনেকটাই কেটে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন যে ডলার সংকটও কিছুটা আগের চেয়ে কমেছে এবং ডলারের দামে যে অস্থিরতা ছিল এবং মূল্য যে ঊর্ধ্বমুখী ছিল সেখানেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। এবং বর্তমানে কিছুদিন আগেও বা 1-2 মাস আগেও যেখানে ডলারের বিনিময় মূল্য ছিল বাংলাদেশি টাকায় 120 থেকে 22 টাকায়, সেখানে বর্তমানে 114 থেকে 115 টাকায় ডলার মিলছে। তো সব কিছু মিলে কিন্তু আমদানিতে কিছুটা স্বস্তি ফিরেছে এবং মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। যদিও এখনও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসেনি, তারপরে বলে যে সেটি ইতিবাচক। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমদানি কম থাকার কারণে একসময় বন্দরের জেটিগুলো অনেক সময়ই ফাঁকা থাকতো, মাঝে মাঝে 2-1টি জেটি। বর্তমানে কিন্তু অধিকাংশ জেটি জাহাজে আছে এবং পুরোদমে পণ্য খালাস এবং পণ্য ডেলিভারি কাজ চলছে। এবং ঈদের পর থেকে বন্দরে কিছুটা কন্টেনার জট তৈরি হয় এবং সেটি কিন্তু এখনও কিছুটা বহাল আছে। এবং বর্তমানে যেখানে বন্দরের প্রায় 54,000 টিউস কন্টেনার ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেনার আছে প্রায় 42,000 টিউএস এবং সেই সঙ্গে পণ্য ডেলিভারিও বেড়েছে। প্রতিদিন প্রায় গড়ে 3 থেকে 4,000 টিউএস কন্টেনার ডেলিভারি হচ্ছে এবং কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে প্রায় 7 থেকে 8,000 টিউএস। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান রফতানি খাত তৈরি পোশাক রফতানিও কিন্তু বেড়েছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোগ্যপণ্য আমদানির মধ্যেও গম আমদানি বেড়েছে, এছাড়া শিল্পের কাঁচামাল, লোহার টুকরো আমদানি বেড়েছে। তো সব কিছু মিলে আমদানি এবং রফতানি পরিস্থিতি অনেকটা ইতিবাচক। জাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমের সবশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। হাজেরা শিউলি জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সবশেষ। প্রধান সূচকের উত্থানের মাধ্যমে পুঁজিবাজারের সপ্তাহের শেষ দিনের লেনদেন শেষ হয়েছে। দেখে নেব আজকে শেয়ার বাজারের সবশেষ বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূচকের উত্থান হয়েছে 30.99 পয়েন্ট। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5,615.64 পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে টাকার অঙ্কে বেশ ভালো, 710,62,00,000 টাকার। এর মধ্যে দাম বেড়েছে 207টি প্রতিষ্ঠানের শেয়ারের, দাম কমেছে 140টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ারের।
সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজার আলোচিত খবরগুলো জেনে নেব। রয়েছে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ ঘোষণা, আর্থিক তথ্য প্রকাশ, এছাড়া রয়েছে রূপালী ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন ও নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত এবং এডিবি ও জাইকার কাছ থেকে প্যারামাউন্ট টেক্সটাইলের ঋণ পাওয়ার তথ্য। লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী ব্যাংক। আর্নিং পার শেয়ার 1 টাকা 35 পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংক নগদ 2% এবং বোনাস 2.5% প্রতি শেয়ারে 1 টাকা 27 পয়সা। সাউথ ইস্ট ব্যাংক নগদ 6%, বোনাস 4%, 1 টাকা 66 পয়সা প্রতি শেয়ারে। এনসিসি ব্যাংক নগদ 12%, 2 টাকা 7 পয়সা প্রতি শেয়ারে। এসবিএসসি ব্যাংক নগদ 2%, 66 পয়সা প্রতি শেয়ারে। এনআরবিসি ব্যাংক নগদ 11%, 2 টাকা 40 পয়সা প্রতি শেয়ারে। আর্থিক তথ্য প্রকাশ করেছে ডেসকো। 9 মাসে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে 6 টাকা 81 পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ রয়েছে 43 টাকা 51 পয়সার। জিপিএইচ ইস্পাত 9 মাসে 1 টাকা 33 পয়সা ইপিএস দেখিয়েছে, 51 টাকা 90 পয়সা শেয়ার প্রতি নিট সম্পদ রয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক প্রথম প্রান্তিকে 15 পয়সা শেয়ার প্রতি মুনাফা দেখিয়েছে, সাথে শেয়ার প্রতি সম্পদ মূল্য রয়েছে 17 টাকা 8 পয়সার। মেঘনা সিমেন্টের 9 মাসে 49 পয়সা শেয়ার প্রতি লাভ রয়েছে, 46 টাকা 7 পয়সা তাদের শেয়ার প্রতি নিট সম্পদ। খুলনা পাওয়ার 9 মাসে 6% লোকসান দেখিয়েছে, 18 টাকা 14 পয়সা শেয়ার প্রতি নিট সম্পদ। মেঘনা পেট্রোলিয়াম 9 মাসে 27 টাকা 22 পয়সা শেয়ার প্রতি মুনাফা দেখিয়েছে। রূপালী ব্যাংক জেড ক্যাটাগরিতে পরপর 2 বছর লভ্যাংশ না দেওয়ায় ক্যাটাগরি পরিবর্তন। 2022-23 হিসাব বছরে দেয়নি কোনো লভ্যাংশ। এর আগে বি ক্যাটাগরিতে ছিল শেয়ারটি। 30 দিনের মধ্যে ব্যাংকটির শেয়ারে কোনো ঋণ সুবিধা পাবে না। $679 কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক। 45 কোটি 33 লাখ 30,253টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত। 5 টাকা প্রিমিয়াম সহ প্রতি শেয়ার দাম হবে 15 টাকা। 679 কোটি 99 লাখ 53,800 টাকা উত্তোলন করবে। অর্থ বিভাগের অনুকূলে শেয়ার ইস্যু করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যু করতে পারবে। প্যারামাউন্ট টেক্সটাইলের সহযোগী কোম্পানিকে ঋণ দেবে এডিবি জাইকা। ঋণ পাবে ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেড। কোম্পানিটি 100 মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে। এডিবি ও জাইকার সাথে আইএলএক্সআই ফান্ডও ঋণ নেবে। 3টি সংস্থা 12 কোটি 15 লাখ ডলার ঋণ নেবে, 110 টাকা ডলার প্রতি, যার পরিমাণ প্রায় 1337 কোটি টাকা। প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটির 49% শেয়ারের মালিক পাবনা এই প্রকল্পের অবস্থান। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। কৃষিপণ্যের জন্য বিখ্যাত ঝিনাইদহের লাঙ্গলবাঁধ বাজার, যেখানে প্রতি হাটে বিক্রি হয় 4 থেকে 5 হাজার মন পেঁয়াজ। প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার পেঁয়াজ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী লাঙ্গলবাঁধ বাজার। এই বাজারে ধান, পাট, গম, রসুন, পেঁয়াজ সহ নানা ধরনের কৃষিপণ্য বিক্রি হয়ে থাকে। প্রতি সপ্তাহে এই বাজারে 2 দিন বসে পেঁয়াজের পাইকার হাট এবং একটি হাটে কোটি টাকার পেঁয়াজ কেনাবেচা হয়। প্রতি হাটে এখানে 5 থেকে 6 হাজার মন পেঁয়াজ ক্রয় বিক্রয় করা হয় বলে জানিয়েছে কৃষক, ব্যবসায়ী সহ পাইকাররা। এবং আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত বাজার ঘুরে দেখেছি যে এই বাজারে 4টি জেলার মানুষ তাদের কৃষিপণ্য, বিশেষ করে এই পেঁয়াজ নিয়ে আসে। মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী এবং কুষ্টিয়া জেলার কৃষক, পাইকার সহ বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে কিন্তু পেঁয়াজ ক্রয় বিক্রয় করে থাকে এবং জমজমাট একটি বাজার বসে প্রতি সপ্তাহের 2 দিন। পেঁয়াজের মন এই মুহূর্তে যাচ্ছে 2250 টাকা থেকে 2300 টাকা মন দরে এবং পাইকার এই কেজি দাঁড়ায় 55 টাকা দরে। তো ঝিনাইদহের ঐতিহ্যবাহী 100 বছরের পুরাতন লাঙ্গলবাঁধ বাজারে পেঁয়াজ কেনাবেচা এবং কোটি টাকা প্রতি সপ্তাহের পেঁয়াজ কেনাবেচা নিয়ে, কৃষকদের দাম দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।
খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর হাটে গরু বিক্রি বেড়েছে। কোরবানির জন্য মোটা তাজা করতে আগে ভাগেই গরু কিনছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে জানাতে গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে আপনার পেছনে অনেক পশু দেখতে পাচ্ছি, জানাবেন যে এদের দাম কেমন, আর যারা খামারিরা সরবরাহ করছেন তারা কি বলছেন, এবছর তারা কি ধরনের দামে বিক্রির প্রত্যাশা রাখছেন? শাফিন, মূলত খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরের হাটটি একটি প্রসিদ্ধ হাট, শতবর্ষ প্রাচীন এই হাটটি ছাড়াও এই উপজেলাতে আরও দুটি হাট রয়েছে। আরও দুটি হাট হচ্ছে খর্নি এবং 18 মাইল হাট। তবে এই হাটের গুরুত্ব একটু অন্যরকম। আমরা যদি বলি যে এই হাটে প্রতি হাটে প্রায় 2 থেকে 2,500 গরু সাধারণভাবে এখানে নিয়ে আসে খামারিরা এবং কৃষকরা, যারা নিজেদের পরম যত্নে লালন পালন করে বেড়ে তোলে এই সব গরুগুলো এখানে নিয়ে আসা হয়। সেই গরু মূলত দূর দূরান্ত থেকে যারা খামারিরা রয়েছে তাদের লক্ষ্য থাকে এই হাট থেকে কিছুটা কম দামে এখান থেকে গরু কিনে সেগুলো মোটা তাজাকরণ করে কোরবানিকে সামনে রেখে তারা এই পশুগুলো বিক্রি করে থাকে। তো আমরা আজকে হাটে এসেও দেখেছি এর ব্যতিক্রম কিছু নয়। তবে আবহাওয়া যেহেতু উত্তপ্ত, খুলনার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে, সে কারণে আজকে হাটে কিন্তু ক্রেতা সমাগম কম। মূলত এই হাটটি ইজারা মূল্য রয়েছে 2 কোটি টাকা, আর ইজারাদাররা চেষ্টা করে এখানে একটি পরিবেশ তৈরি করেছে যাতে এখানকার সহজে যারা ক্রেতা রয়েছে বা যারা খামারিরা রয়েছে, যা বিভিন্ন পর্যায়ে যারা গরু কিনে থাকেন, তারা এসে এখানে নির্বিঘ্নে গরু কিনে তারা যেন নিরাপদে তারা এখান থেকে যেতে পারে। যে কারণে এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে এখানে অনেক উত্তরবঙ্গ থেকেও সাধারণত এখানে পশু কিনতে এখানে ছুটে আসে। তো আমরা আরেকটি বিষয় বলতে চাই যে মূলত আশেপাশের জেলা এবং উপজেলাগুলোতে থেকে এখানে কোরবানি বিভিন্ন ধরনের পশু এখানে আনা হয়। আর সর্বশেষ আগামী যে কুরবানি রয়েছে সেটিকে লক্ষ্য করেই মূলত যারা খামারিরা রয়েছে তারা এখানে গরুর সমাগম ঘটিয়েছে। তবে দামের ব্যাপারে যেটি আজকে বাজারে কিন্তু এখানে হাটে কিন্তু গরুর দাম কিছুটা কম বলে তা আমরা এখানে এসে জানতে পেরেছি এবং এখানে যে পশুগুলো ওঠানো হয়েছে সেটি বাজার মূল্য হিসাবে 700 টাকা কেজি দরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28,000 টাকা মন হিসেবে এখানে গরুগুলো বিক্রি হচ্ছে। এছাড়া দরদাম করে যারা গরুর দাম দর কষাকষি করে আরও কিছুটা কমে অনেকে কেনার চেষ্টা করছে। তো আমরা এখানে এসে আরেকটা বিষয় দেখেছি যে দেশি জাতীয় গরুর এখানে কিন্তু সমাগম বেশি এবং এখানে যারা বিক্রেতা রয়েছে তারা মূলত নিজেরা বাড়িতে লালন পালন করে আশেপাশে তারাই মূলত আজকে এই হাটে বেশি গরু এনেছে এবং তাদের লক্ষ্য এখানে গরমের সময় কিছুটা কম দামে তারা গরু বিক্রি করে তাদের মূলত তাদের যে পুঁজি বা মুনাফা তারা সেটি তুলে নিয়ে আসবে। তো আমরা প্রতি হাটে যদি হিসাব করে থাকি তাহলে সেই হিসেবে এই পশুর হাটে প্রায় 2 থেকে 3 লাখ টাকা ইজারা এখানে আদায় হয়ে থাকে। তো আমরা এখানকার যারা ইজারাদাররা যারা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে কোরবানি যত সামনে এগিয়ে আসবে তত বেচা বিক্রি এটি বেশি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে শাফিন, এই ছিল আমার কাছে খুলনার শাহপুর হাট থেকে সর্বশেষ। তরিকুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী তরিকুল ইসলাম খুলনা থেকে জানাচ্ছিলেন কোরবানির আগেই জমে উঠেছে গরুর হাটে বেচা কেনা। এ ছিল ভাগ শেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।